সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকারের 12টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দিবে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। এত বড় মনে করতো, এত দামি মনে করতো যে দামি লোকেরাই তার পাশে থাকতো। তার আশেপাশে দেখবেন সবসময় বিজনেসম্যানরা ছিল, ব্যবসায়ীরা। বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। 1991 সালে জামাত সমর্থন না দিলে বিএনপি আজ এই জায়গায় বসতে পারতেন না। একদিকে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, আমাদের উপদেষ্টাগণ জরুরি মিটিং এ বসেছে। কি সিদ্ধান্ত আসছে? বিএনপি তার প্রার্থী চূড়ান্তের জন্য স্থায়ী কমিটির বৈঠকে বসেছে এবং স্বীকৃতি জানা যাবে কারা পাচ্ছেন 300 আসনে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকারের 12টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দিবে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। বিএনপির সামনে সুষ্ঠু নির্বাচন কাঙ্ক্ষিত নয়, তাদের রাস্তা একটাই, যদি কারচুপি নির্বাচন করে 111 টাইপের কোনো একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায়। জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপির নাই, কারণ তারা যে নমিনেশন দিয়েছে এই নমিনেশন থেকেই বোঝা যায় যে জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই। জুলাই ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি, দেয়নি। টাকাওয়ালা নমিনেশন বিক্রি করা এবং পেশি শক্তি আছে, পুরনো বিতর্কিত 2 ঠ্যাঙের 2.5 ঠ্যাং কবরে গেছে, এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে, যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না। চান্দাবাজ, গডফাদার, ভারতের দালাল, সালমের দালাল, এই হচ্ছে বিএনপির প্রার্থী। এর মানে বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না, বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কারচুপি করে নির্বাচনে জেতা যায়। বিএনপির নেতা কর্মী আপনার যদি আত্মীয় হয় বা আপনি যদি আমার আলোচনা শুনেন, আপনি যদি কোনো বিএনপি নেতার স্ত্রী হন, তাহলে গভীর রাতে জিজ্ঞেস করবেন আপনার স্বামী বিএনপি নেতাকে, কি তোমরা কি আসলে জিততে পারবা? তখন সে বলবে যে না, জনগণ তো আমাদের সাথে নাই, কিন্তু ভোট টাকিয়ে জিতবে। এটা হচ্ছে তাদের ধান্দা। আমি বলছি, আপনি প্রমাণ করেন। এবং বিএনপি আপনার যদি একদম ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয় হয় যে আপনার কাছে সত্য কথা বলবে, তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের, কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না। বিএনপির লোকজন আশাবাদী মূলত ভোট কারচুপি করে জিতবে। তো এই জায়গায় ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 12টি সংশোধনী আনা হয়েছে। এই 12টি বিধান প্রত্যেকটা ঐতিহাসিক, যুগান্তকারী, ইতিবাচক এবং এই 12টার বেশিরভাগই বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বিএনপিকে উপেক্ষা করে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস সরকার চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করেছে। এর মানে এটা আইন, এটা পরিবর্তন করার সুযোগ আগামী নির্বাচনের আগে অ্যাটলিস্ট নাই। এখন পরে যদি কেউ ক্ষমতা এসে করে তাদের আছে, কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই বিধান পরিবর্তনের সুযোগ নেই। মানে ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, পেশি শক্তি, কালো টাকা এগুলো থাকছে না। এবং ছোট ছোট সিট পার্টিগুলোকে এনে আপনার বড় দলের প্রতীকে নির্বাচন করিয়ে জিতিয়ে নেবেন, পারবেন না। দান্দাবাজি চলবে না, প্রতীক ভাড়া দেওয়া চলবে না। সার্জিস বলেছে প্রতীক ভাড়া দেয়া, নিচতলা ভাড়া দেয় না, অনেকে নিচতলার ব্যবসা করে, ওইসব ভাড়া টাড়া চলবে না। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি করা হয়েছে, তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও। সব মিলিয়ে যেটা যোগ হয়েছে, এগুলো ঐতিহাসিক, যুগান্তকারী, সুষ্ঠু নির্বাচন। এত বড় মনে করতো, এত দামি মনে করতো যে দামি লোকেরাই তার পাশে থাকতো। তার আশেপাশে দেখবেন সবসময় বিজনেসম্যানরা ছিল, ব্যবসায়ীরা। যাওয়ার 4 দিন না 5 দিন আগে একটা মিটিং করছিল না, সমস্ত ব্যবসায়ীরা চলে আসছিল, কোনো গরিব লোক এখানে ছিল? সব ব্যবসায়ীরা, টাকাওয়ালা লোকরা। এমনও কথা বলছে যে আপনার সাথে আছি আপা, আপনি যতদিন আছেন আপনার সঙ্গে থাকবো এবং মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে আছি। আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন, আপনাকে ছাড়তেছি না, আপনার সঙ্গেই আছি। দেখেন, ওই দামি লোকগুলা কিন্তু এখন সঙ্গে নাই। আপা চইলা গেছে। আপা কেন চইলা গেছে? ওই যে গরিবরা মুখ ফিরায় নিছে। দেখেন, এই যে কথা দিল ব্যবসায়ীরা, ধনীরা, সে কথা কি ওনারা রাখছে? রাখে নাই, রাখতে পারে নাই। কেন? গরিবরা মুখ ফিরায় নিছিল। তো হ্যাঁ,
এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে না ভাই, এখানে আপনি যদি ওই ভিডিওগুলা খুঁজা খুঁজা বাইর করেন, এর মধ্যে ভাই 90% গরিব মানুষ, বঞ্চিত মানুষ ওরাই ছিল। এই গরিবরাই মুখ ফিরে নিচে বইলা আপা গদিতে থাকতে পারে নাই, দিল্লিতে চলে গেছে। কারণ উনি দিল্লিরই মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলাদেশে, আর বাংলাদেশটা ছিল ভারতেরই একটা অঙ্গরাজ্য। এখানে কি হবে না হবে সবকিছু নজরদারি তারা করত। দেখেন আমাদের এখানে যদি পাকিস্তান থেকে পাকিস্তানের সেনা প্রধান আসে, ওনাদের জ্বালা শুরু হয়ে যায়, জ্বালা রে জ্বালা, আহারে মহা জ্বালা। ওনাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা, ওনাদের মিডিয়া ঝাঁপায় পড়ে পাকিস্তানের সেনা বাহিনী কেন বাংলাদেশে আসবে, তার মানে কি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনো সামরিক চুক্তি করতে যাচ্ছে, কোনো প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে, এরকম আলোচনা ওনাদের মিডিয়ার সামনে চলে আসে। আসার পিছনে কারণ কি জানেন? পাকিস্তান সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করা আছে, পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি আছে। এর অর্থ কি জানেন? পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে, সৌদি আরব তাকে পুরো সমর্থন করবে, হেল্প করবে। আবার সৌদি আরবে যদি কেউ আক্রমণ করে, পাকিস্তান তাকে সাহায্য করবে, পাকিস্তান তার পাশে দাঁড়াবে। এরকম একটা চুক্তি আছে। এরকম একটা চুক্তি যদি আবার বাংলাদেশের সাথে হয়ে যায় পাকিস্তানের, তাহলে তো ভাই 12টা বাইজা যাবে। হ্যাঁ ভাই, 12টা বাইজা যাবে। আমাদের বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত, আর পাকিস্তানের পুরো একটা দিক ভারত। এখন চিন্তা করেন, পাকিস্তানের সাথে যদি ওদিকে কোনো গন্ডগোল হয় ভারতের সঙ্গে, বাংলাদেশ আবার এদিক দিয়ে চাপ দিবে ওই 7 সিস্টারে। আবার ভারত যদি বাংলাদেশকে কোনো চাপ দেয়, সামরিক চাপ, পাকিস্তান আবার তার ওই সাইডে, ভারতের ওই সাইডে পাঞ্জাব সহকারে পুরো ওই বেলটা কাশ্মীর টাশ্মীর সহকারে একটা $5 দিবে। এরকম একটা চুক্তি কি হইতে যাচ্ছে? এরকম কথাবার্তাও কিন্তু তাদের মিডিয়ার সামনে আইসা তারা নির্লজ্জের মতো বলতে থাকে। আমাদের স্বাধীন দেশে কে আসবে না আসবে এইটা নিয়েও তাদের চিন্তা ভাবনা। কারণ ওই যে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা, এখন তাদের কাছে ওরা ধইরা নিছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য, আর তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। এবং 41 সাল পর্যন্ত একটা প্ল্যান প্রোগ্রাম বানায় ফেলেছিল। 41 সালের পরে এই দেশ তারা ভাই পেটের মধ্যে ঢুকায় নিত, এরকম পরিকল্পনায় চলে গেছিল। ওই অভ্যাস থেকে আর বাইরে আসতে পারতেছে না। এতগুলা কথা কেন বললাম? জাকির নায়েক সাহেব আসবে আমাদের দেশে, এই নভেম্বর মাসেই আসবে। আর তার জন্যই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরছে, জ্বালা। ওদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়েক হচ্ছে একজন ক্রিমিনাল, উনি আসামি। 2016 সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং কইরা এবং অনেক ক্রাইম কইরা পালায়া চলে গেছে মালয়েশিয়া। সে যদি বাংলাদেশে আসে, এটা ভারতের জন্য হুমকি। বাংলাদেশের উচিত হবে তাকে অ্যারেস্ট কইরা ভারতের হাতে তুইলা দেওয়া। চিন্তা করছেন কত দূর চিন্তা ভাবনা তাদের? আমাদের দেশ থেকে জানাইছে কিভাবে জানেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে, হ্যাঁ কথা ঠিক আছে, কোন দেশেরই উচিত না কোনো করে ভিত্তি করে জুলাই আন্দোলন হয়েছে। এই যে হাজার হাজার লোক মারা গেছে, এই যে হাজার হাজার লোক আহত নিহত হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে না যদি কিনা জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং হ্যাঁ ভোট না ভোট যদি ইলেকশনের আগে না হয়। তাহলে ওনারা কি করবেন? তাহলে ওনারা 6 তারিখে অলরেডি একটা আন্দোলনের কথা বলছেন এবং সরকারকে টাইম দিচ্ছেন, এবং যদি না হয় তাহলে 9 তারিখে বিরাট বড় সমাবেশ করে এর একটা প্রতিকার চাইবেন। খেলা তো জমে গেছে গা। এখন ওইখানে সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আপনারা বিএনপির সাথে বৈশা, বিএনপির নাম বলে একটি দল বলছে যে আপনারা একটা সমঝোতা করেন না কেন? কারণ আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ সেবা আজকে সকালেই একটা মিটিং করে বলছে যে আমরা চাই, মানে সরকার চায় যে এই যে দলগুলো আছে এগুলো বিলা একটা সমঝোতায় চলে আসুক এবং তাহলে আমরা কাজটা আগায় নিতে পারি। এটা তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। এইখানে যখন এই প্রশ্নটা তোলা হয়েছে, সাংবাদিক মহোদয়রা তুলছিলেন, তখন ওনারা খুব সুন্দর একটা উত্তর দিচ্ছেন, সরকার কি গাঁও বাঁচাতে চাই নাকি? আমরা তো বসে বসে আছি কথা বলার জন্য, কে কথা বলতে চাই বলুক? এখানে তো সমস্ত দলগুলোই রাজি হয়েছে, তাই না? একমাত্র একটি বড় দল, কেউ কিন্তু না বলছে না, একমাত্র একটি বড় দল রাজি হচ্ছে না। সে রাজি হলে কিন্তু গণভোটটা হয়ে যায়। গণভোটটা আগে হইতে হবে। ইলেকশনের দিন গণভোট হইতে পারবে না, কারণ ইলেকশনের দিন মানুষ আসলে যাবে ভোট দেওয়ার জন্য। এই কথাগুলো কিন্তু ওনারা আজকে এই মিটিংয়ে বলছেন যে মানুষ যাবে, কেউ ধানের শেষে ভোট দিতে যাবে, কেউ শাপলাগুলিতে ভোট দিতে যাবে, কেউ দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবে, কেউ হাত পাকায় ভোট দিতে যাবে। তখন কি তাদের মাথায় এগুলো থাকবে নাকি ভাই যে আরেকটা আছে গণভোট, হ্যাঁ না ভোট? এইগুলা যে কথা বলছে ওনারা, এগুলোর মধ্যে যুক্তি আছে যে ইলেকশনের দিন এটা কেমন করে হয়। এবং এখানে জানেন আপনারা যে ইলেকশনের দিন এবং ইলেকশনের আগে এইটাই হলো মূল সমস্যা। এখন এই সমস্যার সমাধানের একমাত্র রাস্তা হলো প্রধান উপদেষ্টা চুপ বসে আছেন, উনি খালি দেখতেছেন কে কি কয়, কে কোন দিকে যাইতেছে। এই যে আজকে যে নাড়াটা দিছে, এই নাড়াটার পরে কিন্তু খেলা একদম পুরাপুরি মাঠে লাইমা গেছে 2 দল। এখন দেখা যাক কি হয়। আমরা আসলে জনগণ কোনো কিছু বুঝতেই পারতেছে না যে মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যার কি করবেন, ইউনূস স্যার কবে দিবেন। ইউনূস স্যারের সাথে প্রথম এনসিপির কথা ছিল 31 অক্টোবরের মধ্যে, হয় নাই। তারপর দেখা গেল আজকে 3 নভেম্বর চলে গেল, এখনো কিছু হইল না। এখন যেহেতু ইসলামী আন্দোলন সহ, জামাত ইসলাম সহ, হেফাজত ইসলাম সহ যে বড় 8টি দল যেহেতু রাস্তায় নামছে, এরা কিন্তু 6 তারিখে অলরেডি স্মারকলিপি পেশ করবে। এখন কোনো আন্দোলনে যাবে না,
আমাদের কথা হলো 6 তারিখে স্মারকলিপি পেশ করবো, দেখি তারপরে সরকার কি করেন। তারপরেও যদি সরকার কিছু না করে তাহলে আমরা 9 তারিখে সমাবেশ করে তারপরে নতুন আন্দোলন করব। এখন যেটা দেখা যাচ্ছে আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। এখন বিএনপি কি করবে? বিএনপি কি প্রতি আন্দোলন করবে? বিএনপি কিন্তু চুপচাপ। এদিকে একটা মজার খবর হলো যে বিএনপির যে প্রধান, মানে আমরা প্রধান বলবো এই জন্য যে এই জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে যে সবচেয়ে বেশি যাতায়াত করছে বা সবচেয়ে বেশি কথাবার্তা বলছে, দ্যাট ইজ আমাদের সালাউদ্দিন সাহেব। উনি নাকি আজকে সকালবেলায় নাকি গতকালকে সকালবেলায় লন্ডন চলে গেছে। তারেক রহমানের সাথে দেখা করতে, খবর এটা। কিন্তু তারা বলতেছে বিএনপি থেকে বলা হচ্ছে যে লন্ডন তো গেছে এমন কোনো কথা নেই, উনি বিদেশ গেছেন। এখানে একটা কেমন যেন লুকোছুপা মনে হইতেছে। উনি যদি লন্ডন যায় অসুবিধা কি আছে? কিন্তু বিএনপি বলছে লন্ডন যায় গেছে কিনা যাই না, উনি বিদেশ গেছে। কিন্তু সূত্র বলতেছে উনি লন্ডনে গেছেন। এইটার পিছনে কারণ কি? এটা নিয়ে এখন জনগণের মধ্যে ফুসফাস কি ব্যাপার, উনি এই মুহূর্তে কেন লন্ডনে গেলেন, এমনকি আলোচনা যে লন্ডনে যে বৈশা তারেক রহমানের সামনে করতে হবে, যেগুলো আলোচনা কি টেলিফোনে করা যায় না বা ভার্চুয়াল, তো উনি রেগুলার কথা বলছেন। এইগুলো নিয়ে এখন জনমনে একটা সংশয়, একটা দ্বিধা, একটা ভাবনা যে হঠাৎ করে সালাউদ্দিন সাহেব কেন লন্ডনে চলে গেলেন। আবার দেখেন যদি বলতো লন্ডনে গেছে তাহলে কিন্তু ব্যাপারটা নিয়ে এত ফুসফাস হইতো না। ওনারা বলতেছে উনি লন্ডন গেছে কিনা যাই না, উনি বিদেশ গেছেন। এইখানে কিন্তু এটা বইলে আরো একটা পেজগি লাগাই দিচ্ছে, মানুষের মনের মধ্যে আরেকটা শব্দ লাগাই দিচ্ছে যে ভাই লন্ডন গেলে বলতে অসুবিধা কোথায়। ওনারা বলতেছে লন্ডন গেছে কিনা জানি না, কিন্তু সূত্র বলতেছে উনি লন্ডনে গেছেন, যে ফ্লাইটটা ধরে গেছে বিমান এটা লন্ডন গেছেন। হ্যাঁ, এমন হতে পারে লন্ডন থেকে উনি আমেরিকা গেছেন, সেটাও হতে পারে, কিন্তু আমরা শুনতেছি উনি লন্ডনে গেছেন। এই উনার এই মুহূর্তে লন্ডনে যাওয়া নিয়ে একটা বিরাট ফিসফাস জনগণের মধ্যে চলতেছে। মানে পাবলিকের অবস্থা, পাবলিক কিছু বুঝতেছে না, এদিকে প্রধান উপদেষ্টা কিছু বলতেছে না। একমাত্র হেফাজত এখন আন্দোলন করবে বা হেফাজত কি চায় এগুলো বললো। ওনাদের কথা তো একটাই, যেটা প্রথম থেকে বলে আসছে যে ভাই আমরা এই আন্দোলন করছি একটা নতুন বাংলাদেশের জন্য। তো সেই নতুন বাংলাদেশ কোথায়? যদি এই জুলাই সনদ পাস না হয় তাহলে আমরা যেই তিমিরের মানুষ সেই তিমিরেই রয়ে গেলাম। সুতরাং এটা হওয়া অনিবার্য এবং এটা হওয়া সবচেয়ে বেশি এসেনশিয়াল। এই জায়গায় মনে হয় বাংলাদেশের জনগণও, যারা সাধারণ মানুষ, তারাও একই জায়গায় থাকবে যে ভাই আমরা এত বড় আন্দোলন করলাম, এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ পঙ্গু হইল, তো আমরা কি আবার সেই আগের মতো আগের সরকার, যে একটা নতুন সরকার আসবে, একটা ইলেকশন হবে, ইলেকশনের সরকার আসবে, এসে আগের মতো সেই স্বৈরশাসন স্টার্ট করবে? এটা তো মানা যায় না, এটা কেউ মানবে না, এটা সাধারণ একজন মানুষ যে দলই করুক সে মানবে না। এখন দেখা যাক কি হয়। এই যে আজকের যে মিটিংটা ওনারা করলো, এতে করে বিএনপির মানে ওদের যে মহলে একটা বার্তা গেল যে একটা কিছু হতে যাচ্ছে। মানে বিরোধী দল বলতে এখন তো ভাগাভাগি হয়ে গেছে, বিএনপি একদিকে আর বাকি দলগুলো একদিকে। এখন বিএনপি ন্যাচারালি ভাববে যে ওরা তো একটা পদক্ষেপ নিয়ে নিয়েছেন, বিএনপি কি পদক্ষেপ নেয় সেইটাই এখন দেখার বিষয়। এই জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে আরও 1-2 দিন। কারণ আমার মনে হয় 6 তারিখে স্মারকলিপি দেওয়ার আগ পর্যন্ত হয়তোবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মুখ খুলবেন না। উনি হয়তো দেখছেন কে কীভাবে এগোচ্ছে এবং বল কোন দিকে যাচ্ছে, তারপর উনি কোনভাবে বলটাকে প্রোটেকশন দিবেন সেটা হয়তো উনি ভাবছেন। এবং ইসলামী দলগুলোর সমমনা 8টি দল জরুরি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেছেন। তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং বৃহৎ আন্দোলনে যাচ্ছেন ইসলামী দলগুলো বিএনপির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা মোনামি ম্যাডামকে নিয়ে সাদিক কায়েমকে সংযুক্ত করে সোশ্যাল মিডিয়াতে যে অশ্লীল ছবিগুলো বেরিয়েছে, এর সত্যতা কতটুকু, কি চলছে, রাজনীতিকে উলঙ্গ করে কারা লাভবান হচ্ছে, চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক, প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হলো বাংলাদেশের, যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, জানি না এটার অক্সফোর্ডের কোনো অবস্থা আছে কিনা। পৃথিবীর বিখ্যাত কয়েক হাজার বিশ্ববিদ্যালয় তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না। এই বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিয়েছিল পূর্বের সরকার, রাজনৈতিক বা টর্চার সেল বা দলীয় একটা কার্যালয় বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। অবশেষে 5 তারিখে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। সে নির্বাচনে ভূমিদর্শ বিজয় পায় শিবির। এরপর টার্গেটে আসে আমাদের শহরের মোনামি ম্যাডাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ম্যাডাম খুব আলোচিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে শিবিরের মহিউদ্দিনকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে। এরপর ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল যখন হেরে যাচ্ছিল, তখন এই মোনামি ম্যাডামের সাথে আমরা দেখেছিলাম ছাত্রদলের কিছু উঁচু বাক্য বিনিময় হয়েছে। কার্যত এই ম্যাডামের সাথে কথা বলে যেটুকু বুঝেছি, তিনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক নন, কিন্তু তিনি খুব স্টেট কার্ড, তিনি অনেস্ট এবং সত্যবাদী একজন শিক্ষিকা। তার কাছে দল নয়, বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার একটা অবস্থা রয়েছে। অর্থাৎ তিনি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে এবং বিশ্ববিদ্যালয়কে সর্বাধিক গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েমদের বিজয় বাকি যে দলগুলো রয়েছে তাদের পরাজয় তারা মেনে নিতে পারেনি। তাই বিভিন্ন সময় তারা সোশ্যাল মিডিয়াতে সাদিক বা শিবিরকে নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রচার করছে। রাজনৈতিক প্ল্যাটফর্মে এই বিষয়গুলো খুবই স্বাভাবিক। আমরা যে রাজনীতিটা করতে চাই, সেই রাজনীতিটা যদি এমন হয় যে এখান থেকে গঠনমূলক কিছু শেখা যাবে, সেটা হলো রাজনীতি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে 20 বছর ধরে যে দলগুলো একসাথে লড়েছে, 20 বছর ধরে যারা বহু ঝঞ্ঝা পেরিয়েছে, লড়াই সংগ্রাম করেছে একসাথে, আলাদা হয়নি। সেই বিএনপি, জামাত, তাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে এখন কামড়াকামড়িটা এক প্রকার মানে অসূচির জঘন্য পর্যায়ে চলে গেছে। আমি আমার এই ভিডিওতে কয়েকটা বিষয় উল্লেখ করবো, খেয়াল করবেন। আমি বরাবরই যে কথাটা বলি যে আমি একটা দলকে পছন্দ করতে পারি, সেই দলটাকে ঘৃণা করার অধিকার আমার আছে। কারণ এই দলটাকে আমি আমার মাথা বিক্রি করে ভালোবাসি না। এই দলটার মধ্যে ভালো কিছু দেখেছি বলে ভালোবেসেছি, কিন্তু খারাপ কিছু দেখলে ঘৃণা করবো না এমনটি না। লন্ডনে কোন একটি বিশেষ ডকুমেন্টেশনের কাজে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তাকে যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম, তিনি আমাকে বললেন যে মাসুদ, এটা কি কোনো ডকুমেন্ট আছে তোমার কাছে? আমি বললাম যে ভাই আমার কাছে নেই। তাহলে এই পাঠটা বাদ দাও। আমি বললাম যে ভাই এটা ইতিহাসের পাতায় আছে, কিন্তু ডকুমেন্টেশন আমার কাছে নেই।
তখন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি হাজারটা সত্যের মধ্যে যদি একটা মিথ্যা বা অস্পষ্ট সত্য দাও, যেটা স্পষ্ট কোনো সত্য ডকুমেন্ট তোমার কাছে নেই, মনে রাখবে তোমার হাজারটা সত্য একটা মিথ্যা বা একটা অস্পষ্ট সত্যের কারণে হারিয়ে যাবে। আমি দুজন ব্যক্তির কথা খুব মনোযোগ দিয়ে আমি আমার ভিতরে আত্মস্থ করেছিলাম। একজন জনাব তারেক রহমান, কারণ একটা লম্বা সময়ে তার ভালোবাসা বা তার স্নেহ পেয়েছি, তার হাতে অনেক কিছু শিখেছি। আরেকজন ব্যক্তি ডক্টর জাকির নায়েক, তার প্রোগ্রাম আমার সরাসরি দেখার সুযোগ হয়েছিল। তো আজকে যে বিএনপিটাকে দেখছি এটা তারেক রহমানের বিএনপি না, কেন যেন মনে হচ্ছে এটা পাড়াগায়ের ওই যে ঝগড়াটে আছে না, বস্তির ঝগড়া। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।